আজ একটা রৌদ্র ঝলমলে দিনে আবার তোমাদের সামনে আমি এসেছি। তো একজন, আমি নামটা বলছি, তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করলাম এবং তার চরণে আমি শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার রিকোয়েস্টেড ব্লগটা শুরু করলাম। এটা একজন আমাকে রিকোয়েস্ট করেছে, যে যেখানে আমি ওই আমার বিয়ের গয়নাগুলো দেখিয়েছিলাম না যেই ব্লগটাতে, তো সেইখানে একজন, যতদূর মনে হয় আমি যদি চোখে খুব ভুল না দেখে থাকি, নামটা আমি হয়তো সঠিকই বলছি, তার নাম ছিল সংযুক্তা বোস। ঠিকই বলছি মনে হয়, সংযুক্তা বোস। তো সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে আন্টি আপনি যে আপনার বাবা মায়ের ছবি যদি দেখান আমার খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর গয়না ওনারা দিয়েছেন, তো দেখলে আমার একটু সুবিধা হবে। তো তার রিকোয়েস্ট রাখার জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি। আমার মা বাবার কিছু ফটো নিয়ে, কিছুটা আমি ক্যামেরার সামনে তোমাদের অন ক্যামেরা দেখাবো, কিছুটা আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। বাপি সে হতে সেরকম ফটো নেই, আছে খুবই কম। বাপি ফটো তুলতে খুব একটা ভালোবাসতো না, কিন্তু মায়ের ফটো আছে। যেহেতু মা ডান্সার ছিল, এমনি স্কুলে চাকরি করতো, সরকারি স্কুলে চাকরি করতো, কিন্তু ডান্সারও ছিলেন আমার মা। তো সেই জন্য মায়ের ফটোই একটু বেশি, এবং এখানে যেহেতু আমার বাড়িতে বাপি চলে যাবার পর 13 বছর ছিল, তো বিভিন্ন সময় ফটো তোলা হয়েছে, এই জন্য মায়ের ছবি বেশি। তবে বাপির আছে, সেগুলোই তো তুলে ধরছি। দেখো, ওই সংযুক্তা বোস, তার উদ্দেশ্যেই আমি বলছি, তোমার হয়তো ভালো লাগবে। আর আরেকজন আমাকে রিকোয়েস্ট করেছিল, তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, তবে সে পুরুষ, আমারই ছেলের মতন হয়তো হবে, কারণ সে আমাকে আন্টি বলেই সম্বোধন করেছে। সে আমাকে বলেছে যে আন্টি, তোমার ভিডিও ভালো লাগে, কিন্তু তুমি খুব সিম্পল সাজগোজ করো না, একটু ঠোঁটে লিপস্টিক লাগিও। তার উদ্দেশ্যে বলছি, ভাই আমি তোমার ভাইও বলতে পারি, বা বাবা, সন্তান তুল্য বাবা বাছা বলতে পারি। তো তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, কারণ আমি একমাত্র কোনো নেমন্তন্ন বাড়ি বা কোথাও সেরকম জায়গায় বেড়াতে গেলেই মেকআপ করি, লিপস্টিক লাগাই। মেকআপ সে হতে আমি করি না, ওই ল্যাক্টো ক্যালামেনের ওপর এক পোচ পাউডার লাগিয়ে নিই, এটাই আমার মেকআপ। একটু কাজল পরি, লিপস্টিক পরি, এবং শাড়ি বা চুড়িদার পরলে অবভিয়াসলি টিপটা পরি। তো এটাই আমার সাজগোজ। আর এমনিতেই আমি যে টুকটাক বেরোই টেরোই না, আমি একদম লিপস্টিক টিপস্টিক এগুলো লাগানো পছন্দ করি না, এটা আমার হ্যাবিট নেই। তো তার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। আমি যেরকম সেরকমই তোমরা আমাকে মানিয়ে নিও। দেখো না, আমি কানের দুলটা পর্যন্ত পরি না। আমার এত গয়না থাকা সত্ত্বেও, তোমাদের ভাষায় আমার অনেক গয়না, যথেষ্ট গয়না থাকা সত্ত্বেও, আমি দেখেছো হাতে দুখানা এই পলা পরে, একটা লোহা বাঁধানো পরে, কানে দুলও পরি না, গলায় একটা সরু চেইন পরেই দিন কাটিয়ে দিই। মানে এইগুলো আমার ঠিক ধাতে সয় না, আমার ভালো লাগে না। আর যদি মানে সাজগোজ করি না, কখন ওঠাবো সেটা মানে ব্যতিব্যস্ত হয়ে উঠি। তো প্লিজ তোমার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না, কিছু মনে করো না। তো আমার মা বাবার ছবিগুলোই তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি। এই যে দেখো, আমার এটা মায়ের ছবি, একটা পাসপোর্ট সাইজের পেয়েছি। তখন বাপি বেঁচে ছিল, কারণ বাপি চলে যাবার পর মা কপালে টিপ দিত না। তো এটা আমার মায়ের ছবি। আমার মা খুব ফ্যাশনেবল ওম্যান ছিলেন, মানে আমার সঙ্গে আমার মায়ের কোনো মিলই নেই। আমি যেমন সাজগোজ থেকে শত হাত দূরে, আমার মা কিন্তু খুব টিপটপ থাকতো, এবং সাজতে গুজতে ভালোবাসতো, এবং তার গায়ের কমপ্লেকশনও মোটামুটি ফরেনারদের কাছাকাছি ছিল। মানে আমার মা এক কথায় খুব সুন্দরী ছিলেন। আচ্ছা, এই একটা ফটো মায়ের স্কুলে তোলা, এটা রিটায়ারমেন্টের অনেক পরে। এই যে ভদ্র মহিলা দেখতে পাচ্ছ, এ হলো মায়ের কালিগ, কিন্তু বেস্ট ফ্রেন্ড, মানে স্কুলে। আর পেছনে যে দাঁড়িয়েছে তাকে আমি ঠিক চিনি না, নতুন কেউ হবে। এটা হয় না, ওই পুরনো টিচারদের অনেক সময় ডেকে পাঠানো হয়, কার কীরকম রেকর্ড ছিল সেই অনুযায়ী কিছু গিফট দেওয়া হয়। তো সেবারে মাকেও এরকম দেওয়া হয়েছিল। তো এইটা মায়ের ছবি, এবং মায়ের এই শাড়িটা ছিল খুব পছন্দের শাড়ি, কাঞ্জিপুরম শাড়ি। তো এই শাড়িটা মায়ের শেষ যাত্রাতে আমি পরিয়ে দিয়েছিলাম, মা যখন চলে গেলেন তখন এই শাড়িটা পরেই গেছিল।
তো আমার মা কিন্তু খুব ফ্যাশনেবল হেয়ার কালার করতো এবং তার কমপ্লেকশনের সঙ্গে মানাতেও হেয়ার কালারটা। এটা আমি আর মা শ্রীরামপুরের যে জগন্নাথ মন্দিরটা আছে না, মাহেশের যে জগন্নাথ মন্দিরটা, সেখানে আমরা বেড়াতে মানে পুজো দিতে গেছিলাম আমি আর মা। তখন মা আমাদের বাড়িতে চলে এসছে, সেই সময়ের ছবি। এটাও আমি আর মা ঠাকুর দেখতে গেছি আমাদের রেল কোয়ার্টার, মানে আমাদের শিয়ালদার উল্টো দিকে যে রেল কোয়ার্টারে যে স্পোর্টিং ক্লাবের যেই এটা পুজোটা হয় সেখানে। এটা সম্ভবত 2018 সালে তোলা, আর 2020-তে তো মা চলে গেল 2 বছর আগে আর কি। এই ছবিটা আমরা আসানসোল মানে মাইথন ড্যাম্পে বেড়াতে গেছিলাম। এই ছবিটা 2010 সালের। তো ওই তখন মা আমাদের বাড়িতে এসছে সদ্য মানে বাপি গেছে, না বাপি চলে গেছিলো, মাও অনেকদিন চলে এসেছিলো, হ্যাঁ ওই রকম আর কি। 2006-তে মা বোধহয় এসেছিলেন আমাদের বাড়িতে। তো এই ছবিটা সেই মাইথন ড্যাম ভিজিট করেছিলাম, আমি পাশে দাঁড়িয়ে, মা। আচ্ছা, এইখানে আমার বাপির ফটো আছে। আমরা তখন এতে বেড়াতে গেছিলাম, ওই তারাপীঠে বেড়াতে গেছিলাম। তো এখানে মায়ের ফটোটা সাইড ফটো, আমি সামনে দাঁড়িয়ে আছি, মানে মায়ের মুখটা দেখা যাচ্ছে না কিন্তু বাপির কিছুটা দেখা যাচ্ছে। শীতকাল তো টুপি টুপি পরা ছিল, আর আমার 2 কন্যা। তো এইখানে একটু বাপিকে তোমরা দেখতে পাচ্ছ। আর এটাতেও বাপি আছে, এটা আমার ছোট মেয়ের জন্মদিন ছিল সেদিনকে, 1 বছরের জন্মদিন। তো ওই বাপি কোলে নিয়ে আছে, এটা আমাদেরই বাড়িতে, মানে এই বাড়িতে। তো আরও কিছু আছে, সেগুলো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। বললাম না বাপির খুব একটা বেশি ছবি নেই, মায়েরই অধিকাংশ আছে, কারণ বাপি পছন্দ করতো না ছবি তোলা। দেখো, এটা আমার বাপি আর মায়ের ছবি, সম্ভবত বিয়ের পর হয়তো হবে, মানে মোট কথা আমি তখন হইনি। এই ফটোটাতে তোমরা বাপিকে ভালোই দেখতে পাচ্ছ যতদূর মনে হয়। আর দেখো, আমার মা যেহেতু ডান্সার ছিল তোমাদের বললাম, এই দেখো মায়ের নাচের ফটো কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি ছবি। দেখো, এইটা দেখো মা আর বাপি কোথায় একটা বেড়াতে গেছিলো সেখানকার ছবি। এটা আমার মায়ের, এই দেখো যে গলায় এই চিকটা পড়ে আছে, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম মা বিয়েতে দিয়েছে। এটা হলো পিকক ডান্স। এই একটা ছবি দেখো, দেখতে পাচ্ছ, ওইটা হলো আমার বর, মাঝখানে মা আর বাপি। আমরা সম্ভবত পুরী বেড়াতে গেছিলাম। তো কেমন লাগলো জানিও, আমি চেষ্টা করলাম তুলে ধরার তোমাদের সামনে। বাপি ছিল অত্যন্ত ভালো মানুষ, পরের উপকার করার জন্য, সে অর্থ দিয়ে হোক বা শরীরের জোর দিয়েই হোক, বাপি সবসময় ঝাঁপিয়ে পড়তো নিজের কথা না ভেবে। বাপির কাছে যদি কখনো 2 টাকাও থাকতো, মনে করো সে 1.5 টাকাও খরচা করে ফেলতো, তো নিজের কথা ভাবতো না। খুবই ভালো মানুষ ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, ঈশ্বর সেই ভালো মানুষের পুরস্কার তাকে দিয়েছিল তার মৃত্যুর সময়। তার মৃত্যু 40 মিনিটের মধ্যে হয়ে গেছিল, এবং মানে 40 মিনিটই তার কষ্ট হয়েছিল। সে বুঝতেই পারেনি যে মৃত্যু বা যমদূত তার সামনে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাওয়ার জন্য। বলতে গেলে হাসতে হাসতে বাপি চলে গেছিল। এই জন্য বাপির মৃত্যুটা আমার খুব বেদনাদায়ক ছিল। আমি মানে অজান্তেই আমার চোখ দিয়ে প্রায় 2-3 বছর, মানে হয়তো কোথাও গেছি, সেখানে হয়তো বাপির কোনো স্মৃতি জড়িয়ে আছে বা কিছু দেখে আমার বাপির কথা মনে পড়ে গেল। এখন আমার চোখে জল এসে যাচ্ছে, ঠিক বলতে পারছি না। মানে বাপির মৃত্যুটা আমাকে খুব আঘাত দিয়েছিল। 40 মিনিট আগে তার বুকে একটা চাপা যন্ত্রণা হচ্ছিল, এবং বাপি বারবার বলছিল কে যেন আমার বুকের ওপর বসে আছে। তো এটা মাকে বলেছিল, কারণ তখন তো আমি এই বাড়িতে ছিলাম, সেদিন শনিবার ছিল। তো শনিবার অনেকে বলে খুব একটা ভালো দিন না, কিন্তু আমার বাপির ক্ষেত্রে এটা ভালো দিন। কেন বলছি, বাপি কালীঘাটে যেতেন প্রত্যেক শনিবার পুজো দিতে, মায়ের ভক্ত ছিল। তো মানে কালীঘাটের মায়ের ভক্ত ছিল।
তো মা কিন্তু শনিবারের দিনই বাপিকে তুলে নিয়েছিল, এবং ওই বুকে যন্ত্রণা তখন আমার মা, আমার এই কথাগুলো আমি আগেও ব্লগে বলেছি, বলতে ভালো লাগে না তবুও বলছি, যেহেতু ছবিগুলো দেখালাম। তখন আমাদের এই বাড়িতে ফোন করলো, তখন আমার বর গেল, এবং আর একটি ভাড়াটের ছেলে ছিল আমাদের, তাকে নিয়ে নার্সিংহোমে দেওয়া হলো, পিপলস নার্সিংহোম। সেই নার্সিংহোমটা এখন উঠে গেছে। যাওয়ার ওইখানে রিচ করার পরেও মিনিট 15-20 ছিল, তারপরেই ঘুমের মধ্যেই বলতে গেলে পরে বাপি চলে গেছিল। সবাই তখন বলেছিল যে মানুষটা কত ভালো, যে জানতেই পারলো না। আগের দিনও বাপি এন্টারি মার্কেটের বাজারে গিয়ে বাপির প্রিয় ফল হলো আম কিনে নিয়ে এসেছিলো। মানে পরের দিনও যে সে দুপুরে থাকবে না, 12:40 সে যে চলে যাবে, সেটা বাপি ঘুণাক করেও ভাবতে পারিনি। আর বলি মায়ের কথাও, মাও খুব ভালো মানুষ ছিলেন। মা কারো দুঃখ কষ্ট দেখতে পারতো না। হ্যাঁ, এটা বলতে পারো যে মা নিজে রোজগার করতো বলে দিতেই পারতো, পারে, অর্থ দিতেই পারে, কিন্তু সবাই কি এরকম মনের হয়? অনেক আত্মীয় স্বজন মায়ের কাছ থেকে উপকার পাওয়ার পর যখন তাদের সুসময় এসেছিল, মুখ ঘুরিয়ে নিয়েছিল। অনেককে শাড়ি জামা কাপড় দিয়ে উপকার করেছে, এবং শেষ সময় আমার মনে আছে এক আত্মীয়, তার আমার নিজের মামাই বলতে পারো, আমার নিজের মামা আর কি, মানে বলতে আজকে দ্বিধা নেই, মামু বলতাম। মামুর 4.5 বছরের ডায়ালিসিসের খরচা আমার মা চালিয়েছিল, কারণ তাদের অর্থের জন্যেই বলেছিল আর কি। তখন মা অলরেডি আমাদের বাড়িতে চলে এসেছিলো, চালিয়েছিল। কিন্তু মামু যখন চলে গেল, তখন যে মামি, সে মামিও তার মেয়ের বাড়িতে চলে গেল। আজ পর্যন্ত তার মেয়ে জামাই একটা খোঁজ খবরও নেয়নি যে মৃত্যুর 1 মাস পর মাইমা জানতে পেরেছিল আরেকজনের মাধ্যমে। আমিও জানানোর প্রয়োজন মনে করিনি, কারণ যারা সুযোগ সন্ধানী, যারা নিজেদের আখের গোছাবার জন্য বন্ধুত্ব বা ভালো সম্পর্ক স্থাপন করে, পরে ভুলে যায়, তাদের সঙ্গে আমি আত্মীয়তা রাখতে পছন্দ করি না। এবং যখন এ বাড়িতে চলেও এসছিল, তখন আমাদের বাড়িতে যে পেপার দিত আশিস, সে এখন আর নেই, মানে কি সেই পেপার দেওয়ার কাজটা ছেড়ে দিয়েছে। তার 1 মেয়ের 2 মেয়ে, বড় মেয়ে থ্যালাসেমিয়া, আর ছোট মেয়েটা লেখাপড়া করতো, ভালো সুস্থ। তো ওই থ্যালাসেমিয়ার খরচা মা কিন্তু কিছুটা হলেও দিত, তাকে কি ব্লাড চেঞ্জ করতে হয়, এবং কিছু ফলমূল মা প্রতি মাসে পেনশন পেয়ে সে আশিসের হাতে তুলে দিত, যাতে তার মেয়ের কিছু হলেও, মানে একটুকুনো হলেও সাহায্যে আসতে পারে। এবং ছোট মেয়েটি যখন মাধ্যমিক পাশ করলো, তখন মা তাকে স্কুলে ভর্তির, মানে 11-এ ভর্তির খরচা এবং তোমার ড্রেস বানাবার খরচা বাবদ কিছু টাকা দিয়েছিল, বেশি না, 3000 টাকা, কিন্তু দিয়েছিল। এবং মা যখন মৃত্যুশয্যায়, মাত্র 3 মাস মা মৃত্যুশয্যায় ছিল, তো সেই সময় আমাকে বলে গেছিলো যে আশিসের মেয়ে যদি যখন পাশ করে যদি কলেজে ভর্তি হয়, তুই কিন্তু টাকা দিবি, আমি টাকা রেখে যাচ্ছি, দিবি। মানে যে মৃত্যুশয্যা, সে তখন ভাবছে যে কে কার মেয়ে স্কুলে, মানে কলেজে ভর্তি হবে। ইভেন আমাদের এখানে একজন চাওয়ালা, তার ছেলে আমাদের এখানে আদর্শ বিদ্যা মন্দিরে পড়তো, তার ওই বছরের প্রথমে বই খাতা তো ফ্রি পেত, খাতা টিউশন যে পড়তে যেত, খাতা পেন এরকম ডজন ধরে কিনে দিত মা। তো একটুও বাড়িয়ে বলছি না, মা এগুলো করতো, মানে আমি ধন্য এরকম মা বাবা পেয়ে। এবং তার এইটুকুনিও গুণ আমি হয়তো পাইনি। এটা বলতে পারো আমি রোজগারও করি না, আমি ওই বছরে একবারই একটা জায়গা দিই, সে বলতে আমি চাই না, সেই নিয়ে আমি কথা বলতে চাই না, বাড়াতে চাই না। এই ছিল আমার মা বাবা। তোমাদের যদি পছন্দ হয় প্লিজ কমেন্টের সাহায্যে জানিও কেমন লাগলো ছবিগুলো, আমার খুব ভাল লাগবে। এবং যে রিকোয়েস্ট করেছিল সে যদি দেখতে পায়, যদি তুমি দেখো, তাহলে প্লিজ কমেন্ট করো কেমন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে প্লিজ থেকো, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, বাই বাই।